আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে আমরা কি আলোচনা করব সেটা টাইটেলে দেয়া আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। শব্দ তত্ত্ব বা শব্দ নিয়ে আমাদের আজকে তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে অর্থগতভাবে শব্দগুলো যে আছে এটার বিস্তারিত নিয়ে আলোচনা করব, প্লাস এর প্রকারগুলোর মধ্যে পার্থক্য কী কী আছে সেটাও খুব সহজে বোঝার চেষ্টা করব। এখানে আপনাদের অনেক সমস্যা, অনেক প্রশ্ন করে থাকেন বিভিন্ন সময় কমেন্টে, মেসেজে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সবগুলো প্রশ্নের সমাধান এই ক্লাসে রাখার জন্য। ধন্যবাদ জানিয়ে শুরু করছি। অর্থ অনুসারে শব্দের আলোচনার প্রারম্ভে আমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে এই অর্থ অনুসারে শব্দটার আসলে অর্থের পার্থক্যটা অর্থাৎ ভ্যারিয়েশনটা কখন সৃষ্টি হচ্ছে। একটু খেয়াল করুন, আমি যখন একটা শব্দ লিখব ফুল, এই ফুল শব্দটা মৌলিক না সাধিত? অবশ্যই এটা মৌলিক শব্দ, এটা সাধিত না। তখন কিন্তু এই ফুল শব্দের অর্থ হচ্ছে পুষ্প। এটা নিয়ে আপনার মধ্যে কোনো ঝামেলা নেই বা ব্যাকরণগতভাবে কোনো ঝামেলা নেই। ঝামেলা হবে কখন জানেন? এই ফুল শব্দটা যখন রূপান্তরিত করা হবে অর্থাৎ সাধিত করা হবে, তখন এটার অর্থ নিয়ে একটা ঝামেলা শুরু হবে যে এটার শব্দের অর্থ মূল শব্দের সাথে সম্পর্কিত নাকি সম্পর্কিত না। এটা হচ্ছে আমাদেরকে মূল পার্থক্যটা সৃষ্টি করবে তখন গিয়ে। তার মানে হচ্ছে আমরা এটুকু ক্লিয়ার হতে পারলাম যে কোনো শব্দ মৌলিক থাকা অবস্থায় তার মধ্যে অর্থের ভ্যারিয়েশন বা পার্থক্য থাকে না। তাই মানে সাধিত হওয়ার পরে ওই শব্দের অর্থের পার্থক্যটা দেখা দেয়। তার মানে আমরা এটুকু বলতে পারি অর্থ অনুসারে শব্দটা যে আছে এটা মূলত সাধিত শব্দের আলোচ্য বিষয়, মৌলিক শব্দের আলোচ্য বিষয় না। এইটুকু আপনারা ক্লিয়ার হবেন, কারণ এইটুকু নিয়ে আলোচনা খুব কম বইতে আছে, নেই বললেই চলে। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হতে পেরেছি। এখন আমরা যাব যেখানে, সেটা হচ্ছে যৌগিক শব্দ আর রূঢ় শব্দ। আমরা অনেক সময় যৌগিক আর যোগ দেখে, একটু খেয়াল করবেন, যৌগিক আর যোগ দেখে আমরা যৌগিক এবং রূঢ় শব্দটা যে আছে এর মধ্যে একটা মিল খোঁজার চেষ্টা করি না। একটু খেয়াল করবেন, মূলত সম্পর্ক কার সাথে? যৌগিক এবং রূঢ়, এই দুটোর মধ্যে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। কেমন সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। আমি একটা উদাহরণ দিয়ে একদম সহজে বিষয়টাকে আপনাকে বুঝিয়ে দেব, টেনশন নেওয়ার দরকার নাই। আপনি খালি মনে রাখবেন, মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক রাখে, মূল শব্দের সাথে সম্পর্ক রাখে, এইটুকু মাথায় রাখবেন, সম্পর্ক রাখে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যৌগিক। আর যদি এরকম হয় যে মূল শব্দের সাথে সম্পর্ক রাখে না, তাহলে সেটা হবে কি? রূঢ়। এই কথাটুকু আপনি জাস্ট মাথায় রাখেন, এরপর আমি উদাহরণ দেব, আপনি সহজে পেরে ফেলবেন। এটা কিভাবে হয় সেটা আমরা পরে আলোচনা করছি। একটু উদাহরণ দেখেন, আমরা এটা আলোচনা টোটালি পরে করব। খেয়াল করুন, এখানে আমি একটা শব্দ এরকম লিখলাম। আমি উদাহরণের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আপনাদেরকে এই দুটো উদাহরণ প্রায় সব জায়গা দিয়ে থেকে, যারা আমার ক্লাসগুলো কন্টিনিউ করেন তারা এই উদাহরণটা প্রায় দেখে থাকবেন যে আমি এই জায়গাটায় সেম উদাহরণটা দেওয়ার চেষ্টা করি। যেমন খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম হাত। এই হাত শব্দের সাথে ই যুক্ত করলে শব্দটা কি হয় বলুন তো? হাতি, তাই না? আবার হাত শব্দটা যে আছে এই শব্দটার সাথে আ যুক্ত করলে তখন শব্দটা কি হয় বলুন তো? হাতা। আপনি একটু খেয়াল করুন তো, এখানে দুটো নতুন শব্দ হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে কি? হাতা। এই কথাটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন যদি আমি প্রশ্ন করি, বলুন তো, এই যে হাতি এবং হাতা দুটো শব্দ হলো, এই দুটো শব্দেরই মূল বা মৌলিক শব্দকে? হাত। খেয়াল করছেন বিষয়টা? দুটো শব্দেরই মূল শব্দকে হাত, এবং দুটো শব্দের শেষেই অতিরিক্ত অংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে। আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যেহেতু দুটো শব্দের শেষেই অতিরিক্ত অংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে, তাই তারপরে কি হয়েছে? হাতি এবং হাতা গঠিত হয়েছে। এখন কথা হচ্ছে, দুটো শব্দই কি মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক রাখে? দেখুন তো, হাতি একটা প্রাণী, কিন্তু হাতি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হাতি একটা কি বলুন তো? প্রাণী, তাই না? আচ্ছা, তাহলে বলুন তো, হাতির সাথে হাত শব্দটার কোনো সম্পর্ক আছে? আছে কোনো সম্পর্ক? নেই। আবার একটু খেয়াল করুন তো, হাতা, এই যে আমরা শার্টে হাতা আছে না, পাঞ্জাবিতে হাতা, জামায় হাতা, এই যে হাতাটা যে আছে, এই হাতার সাথে হাতের কোনো সম্পর্ক আছে বলুন তো আপনি? অবশ্যই আছে।
খেয়াল করছেন, হাতা আমরা কোথায় পড়ি? হাতে ব্যবহার করি। তার মানে হাতার সাথে হাতের সম্পর্ক আছে। দুটো বিষয় খেয়াল করেন, সাধিত হওয়ার পরে যেই শব্দ মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক রাখে না, যেমন হাতির কোনো সম্পর্ক হাতের সাথে নেই, কিন্তু হাতার সম্পর্ক হাতের সাথে আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? যেই শব্দ মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক রাখে না সেটাকে আমরা বলবো হচ্ছে রূঢ়, আর যেই শব্দ মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক রাখে তাহলে সেটাকে আমরা কি বলবো? যৌগিক। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমরা আরও উদাহরণ দেব, সেই উদাহরণটা দেখে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। খেয়াল করুন, আমি আরও দুইটা উদাহরণ দিচ্ছি। এদিকে আমি লিখলাম কলম, একটা শব্দ লিখলাম কলম। একটু খেয়াল করুন, এই যে কলম শব্দটা যে আছে এর সাথে আমি একটা শব্দ লিখলাম দানি। বলুন তো দুটো মিলে শব্দটা কি হবে? কলমদানি। তাহলে আমি আশা করি যে আপনারা সবাই কলমদানিটা চেনেন। কলমদানি কি? অর্থাৎ কলম রাখার পাত্র, যেখানে কলম রাখা হয়। আবার আরেকটা শব্দ লিখলাম আমি এরকম কলম, কলম, এর সাথে ই যুক্ত করলাম, তখন শব্দটা কি হয় বলুন তো? কলমি। একটু খেয়াল করুন, কলমি আর কলমদানি, খেয়াল করুন দুটো শব্দেরই মূল শব্দকে কলম, দুটো শব্দেরই মূল শব্দকে কলম। কিন্তু কথা হচ্ছে এই কলমদানি শব্দটা কি কলমের সাথে কোনো সম্পর্ক রাখে? অবশ্যই রাখে, কারণ কলমদানির মধ্যে কলম রাখা হয়। আর কলমি একটা কিসের নাম? শাক, আমরা খাই যে শাক, সেই শাকের নাম। এখন বলুন তো কলমি শাকের সাথে কলমের কোনো সম্পর্ক আছে? না, কিন্তু কলমি শব্দটা গঠিত হয়েছে কার থেকে? কলম থেকে। তাহলে আমরা কি পেলাম? যে এখানে আমরা দেখতে পাচ্ছি কলমি শব্দটা কলম থেকে গঠিত হয়েছে, কিন্তু মূল শব্দের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। আবার কলমদানি শব্দটা যে আছে এটাও কলম থেকে গঠিত হয়েছে, কিন্তু এটার মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক আছে। তাহলে আমি আপনাদেরকে যদি প্রশ্ন করব, আপনারা ভিডিওটা পজ করে আগে বলবেন এটা কি শব্দ আর এটা কি শব্দ। যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে কলমদানি এটা কোন শব্দ আর কলমি কোন শব্দ। যারা ভিডিওটা পজ করেছেন তারা অবশ্যই আনসারটা দিয়েছেন। এবার আমি উত্তরটা বলছি। কলমি শব্দের সাথে কলমের কোনো সম্পর্ক নেই। যেহেতু কোনো সম্পর্ক নেই তার মানে হচ্ছে কলমি শব্দটা হচ্ছে আপনার রূঢ় শব্দ, মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক রাখে না। কথা কি বুঝে আসছে? আবার কলমদানির সাথে কলমের সম্পর্ক আছে, তাই কলমদানিটা কি হয় বলুন তো? মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক রাখার কারণে এটা হবে হচ্ছে যৌগিক শব্দ। আশা করি যৌগিক এবং রূঢ় যে আছে এর মধ্যকার পার্থক্যটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আরেকটা বিষয় যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যোগ রূঢ়। একটু খেয়াল করুন, যোগ রূঢ় শব্দ হচ্ছে এমন সমাসবদ্ধ শব্দ, মনে রাখবেন, এমন সমাসবদ্ধ শব্দ যার দ্বারা বুঝাবে একাধিক জিনিস কিন্তু ব্যবহৃত হয় একটা অর্থে। বুঝাবে কয়টা জিনিস? একাধিক জিনিস, ব্যবহৃত হবে কয়টা অর্থে? একটা অর্থে। এই কথাটা মাথায় রাখবেন, বুঝাবে একাধিক, ব্যবহৃত হয় একটা অর্থে। যেমন খেয়াল করুন, আমি একটা উদাহরণ দেখাবো তাহলে আপনি ভালো করে বুঝবেন। আমি বললাম মহাত্মা। একটু খেয়াল করুন তো, মহাত্মা শব্দের অর্থ কি? মহান আত্মা যার। এবার বলুন তো মহান আত্মা পৃথিবীতে কার কার আছে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মাকে কি আমরা মহাত্মা বলবো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মাকে অবশ্যই তার আত্মা মহাত্মা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মাকেও আমরা মহাত্মা বলবো কিনা? অবশ্যই তিনি মহাত্মা। কথা কি বুঝতে পেরেছেন? আবার হিন্দু ধর্মে বিশ্বাসী যারা আছেন তাদের মতে কৃষ্ণ যে আছে এই কৃষ্ণের আত্মা মহাত্মা কিনা? অবশ্যই মহাত্মা। বৌদ্ধ ধর্মের যারা আছেন তাদের মধ্যে গৌতম বুদ্ধ যে আছে তার আত্মা মহাত্মা কিনা? অবশ্যই মহাত্মা। আবার একটু খেয়াল করুন তো, বাঙালিদের মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আছেন তার আত্মাও মহাত্মা কিনা? অবশ্যই মহাত্মা। আবার ইন্ডিয়ানদের মতে করমচাঁদ গান্ধী যে আছে, আচ্ছা এই করমচাঁদ গান্ধী তার আত্মাও কি মহাত্মা কিনা? খেয়াল করুন তো, অবশ্যই কিন্তু তার আত্মাও মহাত্মা। অর্থাৎ একটু খেয়াল করুন, মহাত্মা দ্বারা কিন্তু আমরা অর্থ বুঝি কতগুলো? অনেক অর্থ। যাদের আত্মা মহাত্মা পৃথিবীতে তাদেরকে আমরা কি বলবো? মহাত্মা বলবো। কিন্তু কথা হচ্ছে এটা ব্যবহৃত হয় কি এদের সবার অর্থে? সবার নামের সাথে আমরা মহাত্মা বলি। মহাত্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাত্মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহাত্মা কৃষ্ণ, মহাত্মা গৌতম, মহাত্মা বঙ্গবন্ধু, মহাত্মা করমচাঁদ। এটা কি আমরা কখনো বলি? না। কিন্তু একজনের ক্ষেত্রে সেটা কিন্তু বলি, সেটাকে
করমচাঁদ গান্ধী। তার মানে আমরা তাকে কি বলি? মহাত্মা গান্ধী। একটু খেয়াল করুন, এই যে শব্দটা যে আছে, এই শব্দটা বুঝায় অনেকগুলো, ব্যাপক, কিন্তু গ্রহণ করে কয়টা অর্থে বা ব্যবহার করি কয়টা অর্থে? একটা অর্থে। ব্যবহার করি একটা অর্থে আর বুঝায় কয়টি? অনেকগুলো বিষয়। তার মানে এইরকম শব্দ যেগুলো আছে সমাসবদ্ধ, সাধারণত বহুব্রী সমাসটা এরকম হয়ে থাকে। এই সমাসবদ্ধ শব্দগুলোকে আমরা কি বলবো? আমরা এটাকে যোগরূঢ় শব্দ বলবো। আরেকটা উদাহরণ দেখেন, আরো ভালো বুঝবেন। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে জলধি। আপনি বলুন তো জলধি শব্দের অর্থ কি? জল ধারণ করে যে, অর্থাৎ যে জল ধরে রাখতে পারে। এবার আপনি বলুন তো জল কে কে ধরে রাখতে পারে? খেয়াল করুন, জল সমুদ্র ধরে রাখতে পারে কিনা? অবশ্যই ধরে রাখতে পারে। নদী ধরে রাখতে পারে কিনা? অবশ্যই ধরে রাখতে পারে। সাগর ধরে রাখতে পারে কিনা? অবশ্যই ধরে রাখতে পারে। পুকুর জল ধরে রাখতে পারে কিনা? খাল জল ধরে রাখতে পারে কিনা? বিল জল ধরে রাখতে পারে কিনা? কিন্তু কথা হচ্ছে এদের সবাইকে, এরা জল ধরে রাখে বলে এদের সবাইকে কি আমরা জলধি বলবো? না, ব্যবহার করি একটা অর্থে, সেটা হচ্ছে সমুদ্র। কি বলুন তো ভাই? সমুদ্র। অর্থাৎ আমরা যেটা বলতে পারি, এই যে যোগরূঢ় শব্দটা যে আছে, এই যোগরূঢ় শব্দটা বুঝাবে একাধিক জিনিস, কিন্তু ব্যবহার করে কয়টা অর্থে? একটা অর্থে। যে সকল শব্দগুলো একাধিক জিনিস বুঝাবে কিন্তু ব্যবহার করি একটা অর্থে, সেই সকল শব্দগুলোকেই আমরা যোগরূঢ় শব্দ বলে থাকি। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন পুরোপুরি। এরপরে আরেকটা বিষয় খেয়াল করুন, আমরা এখানে যোগরূঢ় এবং কি বলা যায় আমরা রূঢ় শব্দ যে আছে এর মধ্যকার একটা মানে পার্থক্য আমরা একটু খেয়াল করব। একটু খেয়াল করেন, আমরা রূঢ় শব্দের মধ্যে কি হয়? রূঢ় শব্দের মধ্যে প্রত্যয় অথবা উপসর্গযুক্ত এমন শব্দ যেগুলো মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক রাখে না, আর এখানে বুঝায় একাধিক, ব্যবহৃত হয় একটা অর্থে। কথা কি কিন্তু ভালো করে বুঝবেন, দুটার পার্থক্য কিন্তু টোটালি আলাদা। আর এই শব্দগুলো সাধারণত কি হয়? সমাসবদ্ধ শব্দ হয়। যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে প্রবীণ। আমি যদি আপনাকে বলি, বলুন তো এই যে প্রবীণ শব্দটা যে আছে, এর মানে বিন মানে হচ্ছে বিনা। আপনারা বিনা তো চিনেন, বিনা যে বাজানো হয়। এই প্র হচ্ছে এটার সাথে একটা উপসর্গ, প্র যোগ বিন, অর্থাৎ যে প্রকৃষ্টভাবে বিন বাজায়, যে প্রকৃষ্টভাবে কি করে? বিন বাজায়, তাই না? আচ্ছা, বিন বাজায়। এবার একটু বিষয়টা খেয়াল করুন তো, এই প্রকৃষ্টভাবে যে বিন বাজাবে তাকে আমরা কি বলবো? প্রবীণ বলবো? হ্যাঁ, না। মূল শব্দ এই বিনার সাথে বৃদ্ধ, আমরা প্রবীণ শব্দের অর্থ কি বলি? বৃদ্ধ। এবার বলুন তো বিনার সাথে বৃদ্ধ শব্দের কোনো সম্পর্ক আছে? নেই। কিন্তু মূল শব্দের সাথে অর্থের সম্পর্ক নেই, তাইলে এটাকে আমরা কি শব্দ বলবো? রূঢ় শব্দ বলবো। এরকম যতগুলো আমরা শব্দ লিখলাম হচ্ছে গো যোগ এসোনা। একটু খেয়াল করবেন, এখানে এসোনা শব্দের অর্থ হচ্ছে গবেষণা, আর গো যে আছে এই গো শব্দের অর্থ হচ্ছে গরু, আর এসোনা শব্দের অর্থ হচ্ছে খোঁজা। কি বলুন তো? খোঁজা অথবা খুঁজে বের করা, আর এটা অর্থ হচ্ছে গরু। দেখুন তো এখন এই গবেষণা দুটাকে যুক্ত করলে কি হয় বলুন তো? দুটাকে যুক্ত করলে আমরা পাই হচ্ছে গবেষণা। এইটুকু আমরা পেয়ে থাকি, তাই না? যেহেতু আমরা এটা পাই, এবার আপনি বলুন তো এই গবেষণার সাথে গো যোগ এসোনা, গরু এবং খোঁজা, এই দুটো শব্দের কি পার্সোনালি বা আলাদা কোনো অর্থ বা সম্পর্ক আছে? নাই। কিন্তু যেহেতু এই দুটো শব্দের সাথে অর্থের সম্পর্ক নেই, কোনো রকম সম্পর্ক নেই, তাহলে গবেষণাকে আমরা কি শব্দ বলবো? এটাকে আমরা অবশ্যই কি বলবো? রূঢ় শব্দ বলবো। অন্যদিকে খেয়াল করুন, আমি এরকম লিখলাম, দেখুন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে এরকম, লিখলাম হচ্ছে মহাযাত্রা। ঠিক আছে, মহাযাত্রা। মহাযাত্রা মানে কি বলুন তো? মহান যে যাত্রা। এখন বলুন তো পৃথিবীতে মহান যাত্রা কতগুলো হতে পারে? পৃথিবীতে যুদ্ধের জন্য যে যাত্রা সেটাকে আমরা কিন্তু মহান যাত্রা বলতে পারি, যুদ্ধযাত্রা বলতে পারি না? এ বলুন তো রথ যাত্রা যে আছে এটাকেও মহান যাত্রা বলে কিনা? বলা যায়। আবার আমি বললাম হজ যাত্রা, সেটাকেও আমরা কি বলতে পারবো? মহান যাত্রা বলতে পারি। আবার বলছে কি? মৃত্যুর যাত্রা। খেয়াল করছেন? তার মানে এই সবগুলো অর্থে কি আমরা মহাযাত্রা বলি? না। মহাযাত্রা শব্দটা ব্যবহার করি কোন অর্থে বলুন তো? মৃত্যু অর্থে। বুঝাবে একাধিক, কিন্তু ব্যবহৃত হবে কয় অর্থে? একটা অর্থে, এবং শব্দটা কি হবে? সমাসবদ্ধ শব্দ। এইরকম শব্দকে আমরা কি বলবো? যোগরূঢ় শব্দ বলে থাকবো। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন
পুরোপুরি ক্লিয়ার। আমি আরও একটা শব্দ লিখলাম রাজপুত। খেয়াল করুন তো, রাজপুত মানে হচ্ছে রাজার পুত। এখন দেখুন তো রাজপুত কারা কারা? পৃথিবীতে যত রাজার ছেলে আছে সবাই তো রাজপুত, কিন্তু সবাইকে কি আমরা রাজপুত দ্বারা বুঝি? না, রাজপুত বলতে কিন্তু ইন্ডিয়ান একটা বংশের, একটা নির্দিষ্ট বংশের মানুষকে বুঝি, সবাইকে বুঝায় না। অর্থাৎ বুঝাবে অনেকগুলো, ব্যবহার করি কটা অর্থে? একটা বংশ অর্থে, রাজপুত বংশ অর্থে। সবাই বিষয়টা আশা করি ক্লিয়ার হতে পেরেছেন, পুরোপুরি ক্লিয়ার হওয়ার কথা। এভাবে আপনি যখনই শব্দগুলো পাবেন, আমি যে প্রক্রিয়ায় বললাম আপনি সেই প্রক্রিয়ায় শব্দগুলোর অর্থগত দিকটা বিবেচনা করার অথবা যাচাই করার চেষ্টা করবেন, আশা করি সঠিক উত্তর করতে পারবেন। আর এই যে শব্দের অর্থগত এই দীর্ঘ আলোচনার ক্লাসটা যারা করেছেন তারা আশা করি শব্দের অর্থগত আপনার যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম সমাধান করতে পেরেছেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।